ছাত্রদের দাবির মুখে সরে দাঁড়ালেন ওবায়দুল হাসান সহ সুপ্রিম কোর্টের সব বিচারপতি। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করে পরিবারকে সান্ত্বনা দিলেন ডক্টর ইউনুস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। শহীদ স্মরণে রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোমবাতি প্রজ্বলন। নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাওয়ার শপথ। কোটা আন্দোলন ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি। দুবাইয়ে আটক বাংলাদেশিদের ছাড়ানোর আহ্বান। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত খবর। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। বিকেলে তাকে নিয়োগের দাবি জানিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এর আগে ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি কে এম ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 7 বিচারপতি। এদিকে সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল বলেছেন দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম চালু করা জরুরি। ছাত্রদের দাবির প্রেক্ষিতে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শনিবার বিকেলে এই দাবি জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সময় বেঁধে দিয়েছিল রোববার সকাল 9টা পর্যন্ত। তার আগে রাতেই এলো ঘোষণা। সৈয়দ রেফাত আহমেদ এর আগে হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলেন। 2003 সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এর আগে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। একটার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবন এবং সংসদ ভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই, এবং এই পদত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সমূল উৎপাটন ঘটবে। সময় যত গড়ায় বাড়ে বিক্ষোভের মাত্রা। ছাত্র বিক্ষোভের মধ্যেই দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও বার্তায় প্রধান বিচারপতির পদত্যাগের খবর দেন আইন উপদেষ্টা। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। পরে সরে দাঁড়ান আপিল বিভাগের 5 বিচারপতিও। এ সময় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কথা শোনা গেলে তাতে আপত্তি জানায় শিক্ষার্থীরা। এ অবস্থায় মানুষের মৌলিক অধিকার রক্ষায় দ্রুত উচ্চ আদালত চালু করা জরুরি বলে জানান নতুন অ্যাটর্নি জেনারেল। ডক্ট্রিন অফ নেসেসিটি তত্ত্ব যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়, তাহলে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প যেমন কিছু নাই, এবং এইখানেই সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। আন্দোলনের সুফল ধরে রাখতে ন্যায় বিচার প্রতিষ্ঠা এখন বড় কাজ বলে জানান তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছিল জনগণের নিপীড়নের জায়গা হিসেবে, তাই যত দ্রুত সম্ভব বিতর্কিত আইন বাতিল বা সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো সচিবালয়ে গিয়ে তিনি বলেন, স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনা হবে। আইন বিভাগের সঙ্গে বৈঠকে ছাত্র জনতার বিরুদ্ধে মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে
এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আবু সাঈদের রক্ত বৃথা যাবে না। দেশের প্রতিটি ঘরে অসংখ্য আবু সাঈদ তৈরি হয়েছে, সে বিশ্বকে চমকেও দিয়েছে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এসব কথা বলেন তিনি। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময়ে অংশ নিয়ে ডক্টর ইউনূস বলেন, তারুণ্যের শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। রংপুর থেকে আমাদের সহকর্মী তাওহিদ মিথুন জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন নুরুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের একদিন পর রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে আসেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 16 জুলাই আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। শনিবার বেলা 11টায় পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে আসেন মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। প্রথমে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা, পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারতের পর আবু সাঈদের শোকাহত বৃদ্ধ পিতামাতা ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা সহ অন্য দুই উপদেষ্টা। তাদের সাথে কথা বলেন ও সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। আবু সাঈদের স্বজনদের কান্না দেখে নিজের কান্নাও থামাতে পারেননি ডক্টর ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক বর্তমান উপদেষ্টা নাহিদ ও আসিফও কান্নায় স্মরণ করেন তাদের সহযোদ্ধাকে। পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আবু সাঈদকে রাষ্ট্রীয় বীর হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদকে গোটা দেশের মানুষের বিপ্লবের প্রতীক হিসেবে আখ্যা দেন তিনি। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকায় থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাঈদের কথা নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব। ছাত্ররা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল তা পূরণেরও আশ্বাস দেন ডক্টর ইউনূস। নিহত আবু সাঈদের বাড়িতে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে জমায়েত হয় হাজারো মানুষ। স্লোগানে ছিল বিপ্লবী প্রতিবাদ আর হত্যাকাণ্ডের বিচার দাবি। আবু সাঈদের বাড়ি থেকে পরে রংপুরে তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন ডক্টর ইউনূস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। নানা বিষয় আছে, সামাজিক ব্যবসার কথা বলি, সেটার জন্য বিখ্যাত হয়ে গেছে। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন আবারও প্রমাণ করেছে তারুণ্যই শক্তি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও দেশের চলমান নাশকতার সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় যাতে হাতছাড়া না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায়, বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না। মানুষের প্রাণ শক্তি, তার কিছু না, তার কাছে টাকা নাই, পয়সা নেই, কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের নানা বিষয়ে মতামত শোনেন প্রধান উপদেষ্টা। দেশের নানা সেক্টরে দুর্নীতি রোধ সহ সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টির পদক্ষেপ গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা। এরপর ডক্টর ইউনূস যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কোটা আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। পরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব, এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভাবা দেবে। দেশের সম্ভাবনা অসীম, তাই সব সমস্যা দূর করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। পৃথিবীর বহু দেশে তো যাই, কাজে দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, রংপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শনিবার রাত 9টায় এই আয়োজনে শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে আর কোনো বৈষম্যের ঠাঁই নেই, কারণ বহু জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। রাষ্ট্রের সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সংসদ ভবনের ভেতরে বাইরে এরই মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা হয়েছে। এছাড়া রাস্তায় ট্রাফিক পুলিশ না নামা পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে বলে জানান আয়োজকরা। আমরা আমাদের কর্মসূচি শুরু করি হচ্ছে আমাদের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন দ্বারা। এরপর হচ্ছে আমরা আমাদের শহীদদের স্মরণে 1 মিনিট মৌনতা পালন করি এবং পরিশেষে একদম শেষের দিকে আমরা আমাদের শহীদদের স্মরণে একটি প্রামাণ্য চিত্র সবার সামনে তুলে ধরি, যে বাস্তবিক যাতে সবাই খুব সহজে সেই জিনিসটার সাথে নিজেদের রিলেট করতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কয়েক জেলায় মৃত্যুর ঘটনায় শোক পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় তারা নিহত শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। শিক্ষার্থীরা জানান তাদের আন্দোলন এখনও শেষ হয়নি। সরকার পদত্যাগের পর যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা রুখতে হবে। রাজপথে থাকার কথাও জানিয়েছেন তারা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণ হারানো শহীদদের স্মরণে রাজশাহীতে মোমবাতি জ্বালান শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় 1 মিনিট নীরবতা পালন করা হয়। আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। কোটা আন্দোলন ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠাবে বিএনপি। গুলশানে দলের এক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দুবাইয়ে আটক 57 বাংলাদেশিকে ছাড়াতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সমসাময়িক বিষয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হবে। বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের পক্ষে সংহতি জানাতে গিয়ে দুবাইয়ে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ফেরত আনতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। যেখানে আপনার আমাদের প্রায় 50 জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য, আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিভিন্ন দেশে সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার হচ্ছে। বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় হামলা হলেও তা সাম্প্রদায়িক নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত ভাবে নয়, ধর্মীয় ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বিচারপতিদের সরানো গণতন্ত্রের জন্য সুখবর বলেও মন্তব্য করেন তিনি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মন্দির ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগে শনিবার বিক্ষোভ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ 8 দফা দাবি মেনে নিতে 3 দিনের আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো উত্তাল শাহবাগ। শনিবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। প্রশ্ন তোলেন, ক্ষমতার পালাবদল হলেই কেন হামলার শিকার হয় সংখ্যালঘুরা? যে কোনো সরকার আসে তাদের উত্থান পতন যাই ঘটুক, আমাদের উপরে আক্রমণ আমরা চাই না, এগুলো বন্ধ হোক। আমাদেরকে স্বাধীন দেশে আমাদেরকে স্বাধীনতা চাই। আমরা একটাই কথা, আমাদেরকে নিরাপত্তা দিকে আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে চাই। সংখ্যালঘুদের সবার আগে বেছে বেছে নির্যাতন করা হয়, এইবারও তার কিন্তু ব্যতিক্রম হয়নি। আমরা বাংলাদেশে থাকবো, অধিকার নিয়ে বাঁচতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। আমরা এখানে মাথা উঁচু করে বাঁচতে চাই।
চাই, বাঙালি জাতি হিসাবে বাঁচতে চাই, হিন্দু সনাতনী হিসাবে বাঁচতে চাই। আমাদের মন্দির কেন ভাঙা হচ্ছে এটার বিচার আমরা চাই। দেশব্যাপী লুটপাট ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের শাস্তি নিশ্চিত সহ 8 দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। এখন পর্যন্ত যতবার সনাতনীদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তার ট্রাইব্যুনাল গঠন করে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করতে হবে। আমাদের দাবিটা খুবই সহজ, আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, কোনো বৈষম্য চাই না, মন্দিরে আগুন দেওয়া চলবে না। আমাদের একটা মন্দিরে একটা হিন্দু বাড়ি করে একটা দোকানপাটের জন্য আর হামলা না হয়, আর যেগুলোতে হামলা করা হয়েছে তার প্রত্যেকটার বিচার করতে হবে। আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা চাই। দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে 3 দিনের সময় বেঁধে দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। দ্রুত এই পদক্ষেপগুলো বাস্তবায়নে আলোচনায় বসতে হবে আমাদের সাথে, এবং তাদেরকে আগামী 3 দিনের মধ্যেই এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য যথাযথ কার্যক্রম বাস্তবায়নে শুরু করতে হবে। সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত ঘর ও মন্দির পুনর্নির্মাণের দাবিও জানান বিক্ষোভকারীরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার বিকেলে সদর উপজেলার গোপীনাথপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীর 2টি টহল দল ঘটনাস্থলে গেলে তাদের উপর ইট পাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। সেনা সদস্যরা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে কর্মীরা 2টি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলায় 3 অফিসার, একজন জুনিয়র কমিশন অফিসার ও 5 সেনা সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 রাউন্ড গুলি ছোড়া হয়। এলাকায় অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। অর্থনীতির গতি মন্থর হয়েছে, কিন্তু লাইনচ্যুত হয়নি। এক্ষেত্রে সংস্কার দরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পরই সকালে সচিবালয়ে যান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি গিয়েছেন ছুটির দিনেও অর্থনীতির হালচাল জানতে বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। আর শিল্প উপদেষ্টা বলছেন, শিল্পক্ষেত্রে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ হবে তার প্রধান লক্ষ্য। নিজ মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির স্থান নেই বলেও জানিয়েছেন তিনি। বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগবে না, কারণ অলরেডি তো ছিল, মাঝখানে একটু বিচ্যুতি হয়েছে, একেবারে লাইনচ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আমি ওদের একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরও গতিটাকে বাড়াবো। গ্যাসের চাহিদাটা আছে মন্ত্রণালয় চালানোর জন্য, ঘোড়াশালের ক্ষেত্রেও কিছুটা আছে, আমরা এটা আরও দেখছি। আজকে প্রথম দিনে গ্যাসের ব্যাপারটা এনশিওর করা, সনাতন সম্প্রদায়ের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লালমনিরহাটে যৌথ সংবাদ সম্মেলন করে এমনটা জানিয়েছে বিজিবি ও পুলিশ। শনিবার হাতীবান্ধা উপজেলার গোতামারি এলাকায় সংবাদ সম্মেলন করে 15 বিজিবি ব্যাটালিয়ন। এছাড়া বিজিবি 61 তিস্তা ব্যাটালিয়নও বিবৃতি দিয়েছে। 61 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর AFM জুলকার নাইন বলেন, স্থবির অবস্থা থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি দিনরাত কাজ করে যাচ্ছে। জীবনযাত্রা কোনোভাবে যেন ব্যাহত না হয় সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। লালমনিরহাট জেলায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের জান ও মালের নিরাপত্তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বসবাসরত এলাকাসমূহের সার্বক্ষণিক নজর রাখছে। অন্য ধর্মে যারা রয়েছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে কারো উপরেই আসলে কোনো ধরনের আক্রমণ হয়নি। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে অহিংস বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন শিল্পী সমাজ। বিকেলে জাতীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবে জন্ম নিয়েছে নতুন এক বাংলাদেশ। আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন শিল্পী সমাজ। রাষ্ট্র গঠনে তাদের সহযোদ্ধা হতে চায় শিল্পীরা। আরও বলেন, যে স্বপ্নে জন্ম নতুন বাংলাদেশের সে স্বপ্ন পূরণের নতুন ভোর দেখতে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে সব শ্রেণী পেশার মানুষের, এমনটাই মনে করছেন শিল্পী সমাজ। চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞে উদ্বিগ্ন শিল্পী সমাজ সমাবেশে অংশ নেন দৃশ্য মাধ্যমের শিল্পী, আলোকচিত্রী সহ থিয়েটারের কর্মীরা।
একটা জিরো টলারেন্স একটা সময় শব্দ শুনতাম না আমরা, জিরো টলারেন্স হওয়া উচিত সহিংসতার বিরুদ্ধে। অশান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সবাই, আমরা সাধারণ জনতা সবাই, এবং সেটা তীব্রভাবে নিন্দনীয়। আমরা সুন্দর একটা দেশ চাই, সবাই গান গাবো, কাজ করবো, আমরা এগিয়ে যাব, সেরকম একটা দেশ চাই। এটার জন্য আমাদের এই যুদ্ধটা। এই তরুণ নতুন যে প্রজন্ম, তারাই হচ্ছে ভবিষ্যৎ। তারা যেভাবে কাঠামো চাবে সেরকম কাঠামো তৈরি করতে হবে। দর্শকের এই ছিল আমাদের যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।